শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনামগুলো জানাবো। আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন স্যার ভয় ফেলেছে, মাফ করে দিন স্যার। ছাড়েন। আপনি বলেন যে এখানে রুগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি। সরকারি মেডিকেলের কর্মচারীরাই রোগী ভাগিয়ে নেন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। কমিশন মেলে 20 থেকে 50% পর্যন্ত। নিঃস্ব হচ্ছেন দরিদ্র রোগীরা। হাতিদের নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা তো আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। নিজেরা কি করতে 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন। কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছাড়ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপ্রধান। রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সেনা কর্মকর্তাদের পদোন্নতির আহ্বান প্রধানমন্ত্রীর। গুরুত্ব পাবে দক্ষতা, শৃঙ্খলা, সততা। রাজধানী জুড়ে আজও গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তাই তো সরকার বন্ধ করে দেব, আমগর অন্য ব্যবস্থা করে দেব, আমরা অন্যটা কাজ করে খাই। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধির শঙ্কা। গ্রাহকের সর্বোচ্চ ঋণ সীমা ঠিক করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমানোই লক্ষ্য। বড় ও দীর্ঘমেয়াদী লোনের জন্য যেতে হবে বন্ড মার্কেটে। টানা 13 দিন পর ইরানি ভূখণ্ডে হয়নি মার্কিন হামলা। অস্ত্র ভান্ডারের টান পড়ায় এই সিদ্ধান্ত, দাবি নিউ ইয়র্ক টাইমসের। জোর দেওয়া হচ্ছে কূটনৈতিক তৎপরতায়। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। সরকারি হাসপাতালের কর্মচারী অথচ তারাই দালাল। বিপদের বন্ধু সেজে কৌশলে রোগীদের ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। টেস্ট, আইসিইউ কিংবা সার্জারি ধরন অনুযায়ী রোগীর বিল থেকেই তারা পান 20 থেকে 50% পর্যন্ত কমিশন। এতে করে নিঃস্ব হচ্ছেন সরকারি হাসপাতালে আসা দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালের কিছু কর্মচারী নামের দালালদের নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। ঢাকা মেডিকেলের ঠিক পাশেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। অনেক রোগীর ভিড়ে ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জানতে চাই তার পরিচয়। আমার নাম মানিক। আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি এদিকে আমার কাকারে নিয়ে এসেছি। কাকা জিজ্ঞেস করে আমার কাকা। কি আপনার রোগী? জি আমার রোগী। হাতিদের নাম কি? উনি বলতেছে না। হাতিদের নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা তো আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। রোগীর সঙ্গে কথা বলার সময় পেছনে সরে গিয়ে পকেট থেকে কিছু একটা ময়লার ঝুড়িতে ফেলে দেন এই ব্যক্তি। তিনি তার আইডি কার্ডটি এই ঝুড়িতে ফেলে দিয়েছেন। এটি ঢাকা মেডিকেলের আইডি কার্ড। এই লোকের নাম মনির হোসেন। তিনি ঢাকা মেডিকেলের কর্মচারী। ঢাকা মেডিকেল থেকে একজন রোগী ভাগিয়ে এনে প্রাইভেট মেডিকেলে তিনি নিয়ে এসেছেন। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন? স্যার ভয় ফেলেছে, মাফ করে দিন স্যার। ছাড়েন। আপনি বলেন যে এখানে রুগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি স্যার। 2 মাস পর একই প্রতিষ্ঠানে গেলে আবারও পাওয়া যায় এই ব্যক্তিকে, সঙ্গে ভাগিয়ে আনা রোগী। আপনি ঢাকা মেডিকেল স্টাফ না? স্যার আমি নিজেরা কি করতে 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। এরই মধ্যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায় ঢাকা মেডিকেলের এই কর্মচারী। শুধু বাইরে রোগী ভাগিয়ে নেওয়া নয়, বরং হাসপাতালের ভেতরে বসেও
সরকারি হাসপাতালের অনেক কর্মচারী খুবই স্মার্টভাবে দালালিটি করে থাকেন। এই রোগীর নাম সানাউল্লাহ, তিনি ভোলা থেকে এসেছেন। সোহরাওয়ার্দী মেডিকেলে টাইফয়েড টেস্টের জন্য আসলে তাকে বলা হয় যে 1000 টাকা লাগবে সেই পরীক্ষাটি করতে, আর রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে ইম্পেরিয়াল হেলথের। আমারে বলছে যে এখানে এই রিপোর্টটা হবে না, এই রিপোর্টটা আপনার বাইরে থেকে করাইতে হবে। এবার সানাউল্লাহকে নিয়ে হাসপাতালের ল্যাবে পাওয়া গেল না অভিযুক্ত কর্মচারী হুমায়ুন কবিরকে। পার্সোনালি কেউ করে থাকে এটা অবশ্যই একটা ক্রাইম। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানাবো, আমার যতটুকু করণীয় আমি সেটা করব। সারা দেশেই সরকারি হাসপাতাল ঘেঁষেই বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এসব প্রতিষ্ঠানের পাশেই সারাদিন দেখা যায় সরকারি হাসপাতালের কর্মচারীদের। কেউ সঙ্গে করে রোগী আনছেন, কেউ আবার রোগীকে ঠিকানা বলে দিয়ে পরে সেখানে যান। ঢাকা মেডিকেলের চাকরি কি প্রাইভেট মেডিকেলে রোগী নিয়ে আসা? আপনারা তো কখনোই জোর করে নিয়ে আসেন না, ভালোবাসায় নিয়ে আসেন, তো সামনে আসে। সরকারি হাসপাতালের পাশেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায় ভর্তি রোগীদের বড় অংশই বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা। এ যেমন 80 বছরের সালেহা বেগম। ভাঙা পায়ের অস্ত্রোপচারের জন্য গাজীপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয় তাকে। একজন কর্মচারী তাকে পাঠায় একটি বেসরকারি হাসপাতালে। আমার মার চিকিৎসা চাই, বাড়ি তো যাবো, এই মরা মানুষলে বাড়িতে কি করবো? আমার মাঝে পয়রা দুঃখ পাইছে, আমার মার তো কিছু করার নাই। সরকারি মেডিকেলে যেসব রোগী আসেন চিকিৎসার জন্য, তাদের আসলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য নেই। ফলে খুবই অল্প টাকায় চিকিৎসা করবার জন্য তারা সরকারি মেডিকেলে যান, আর এরপরে সেখানকার কর্মচারী নামক যে দালাল সিন্ডিকেট এসব নিরীহ মানুষদের ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শুধু কি কর্মচারী, রোগী ভাগায় কিছু চিকিৎসকও। এবার টিকিট কেটে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে আমরা, সঙ্গে একজন রোগী। সার্জারি বিভাগের 3 নম্বর কক্ষে তখন ডাক্তার কাইফি আজিজ। রোগী দেখে বললেন সার্জারি লাগবে। এক পর্যায়ে আমাদের হাতে বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন ডাক্তারের সহকারী সাইফুল। তখন বেলা 12টা। ঢাকা মেডিকেলে আল্ট্রাসনোগ্রাফি হলেও পাঠানো হলো চানখারপুলের অ্যাক্টিভ ডায়াগনস্টিকে। সঙ্গে দেওয়া হলো একজন কর্মচারী। 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? আরটা হচ্ছে আপনি গিয়ে 1600 টাকা লাগবে। 1 ঘন্টায় রিপোর্ট পাবেন, আমি নিয়ে যাবো, আবার চলে আসবেন চানখারপুল মোড়ে। এবার অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফির পালা। নেওয়া হলো 1600 টাকা। রিপোর্ট নিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে পাওয়া গেল না ডাক্তার কাইফিকে। দেখা হলো তার সহকারী সাইফুলের সঙ্গে। সাইফুল ঢাকা মেডিকেল থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে যায় কাঁটাবনের হোম কেয়ার হাসপাতালে। কিছুক্ষণ পর এলেন ডাক্তার কাইফি। আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখে জানালেন হোম কেয়ারে এই সার্জারি এখনই সম্ভব। ঢাকা মেডিকেল যদি আপনারা করতে চান, আপনাদেরকে আরো কিছু টেস্ট আছে, সেগুলো করতে হবে। ওখানে অপারেশনের ডেট দিতে হবে, আবার ওই টেস্টগুলো করতে 1.5-2 টাকা চলে যাবে, আবার অপারেশনের সময় 1.5-2 টাকা খরচ হবে। আপনি বলেন এখানে আমার এখনই করে দেন, এটা আমি করে দিতে পারি, সব মিলে 8,000 টাকা খরচ আজকে হবে। এই আমি এখন করে দিই। শুধু আমাদেরকেই নয়, চেম্বার থেকে বের হওয়া অনেক রোগীকে দেয়া হচ্ছে হোম কেয়ার হাসপাতালের ভিজিটিং কার্ড। এই কার্ডটা ডাক্তার কোথায় দিছে আপনাকে? এই মেডিকেল থেকে দিছে। ঢাকা মেডিকেলের ভিতরেই? ওনার চেম্বারেই? ডাক্তার কি বললো? 70,000 টাকা লাগবে। যদি পড়ান আমার দিয়ে করাই থাকবে, কিন্তু আমি কিছু পাঠানো টাকা নেই। এবার ডাক্তার কাইফির মুখোমুখি। জানতে চাই একজন চিকিৎসক কিভাবে রোগী ভাগিয়ে নিতে পারেন। আপনি সরকারি চেম্বার থেকে প্রাইভেটের কার্ড দিতে পারেন? কর্মচারী থেকে চিকিৎসক, রোগী ভাগিয়ে নিতে সবাই কেন এত বেপরোয়া তা জানা দরকার। এবার চিকিৎসক সেজে অ্যাক্টিভ ডায়াগনস্টিকে ফোন। আমি ময়মনসিংহে ছিলাম, রিসেন্ট এখানে এসেছি। আপনারা টেস্টের কমিশনের পেমেন্টগুলো কিভাবে করে থাকেন? বিকাশের মাধ্যমে করি বা নগদের মাধ্যমে যেভাবে নিতে হয়, মানে সরাসরি দিলে দেখা যায় অনেক সময় মেডিকেলে ঝামেলা হয়, তো প্রতিদিনের হিসাব প্রতিদিনই আমরা দিয়ে দিই। কোনটাতে কত দিচ্ছেন আপনারা? নিচটা রেখে 50%, মানে ব্লাডের 50%, বাকিগুলো দিয়ে দিই। আল্ট্রাসাউন্ডের উপর নির্ভর করে 30%, 40%। ঘণ্টাখানিক পর টেস্টের জন্য পাঠানো হলো রোগী। সঙ্গে ঢাকা মেডিকেলের কর্মচারী পরিচয়ে একজন। পরীক্ষা শেষে দেয়া হলো তার রোগীর বিল থেকে 50 ভাগ কমিশন। ঢাকা মেডিকেল থেকে একজন রোগীকে ভাগিয়ে
এই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আনবার পরে পরীক্ষা এবং সঙ্গে সঙ্গে দালালির কমিশনও পাওয়া গেল। দালালির এই ব্যবসা তো মন্দ না। 50 ভাগ কমিশন। ঢাকা মেডিকেল থেকে একজন রোগীকে ভাগিয়ে এই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আনবার পরে পরীক্ষা এবং সঙ্গে সঙ্গে দালালির কমিশনও পাওয়া গেল। দালালির এই ব্যবসা তো মন্দ না। একজন দালাল যদি সরকারি কোনো হাসপাতাল থেকে বেসরকারি কোনো ডায়াগনস্টিক সেন্টারে দিনে 3টি রোগীও ভাগায়, তাহলে প্রতিদিন তার ইনকাম 3 থেকে 10,000 টাকা। আর এটি যদি আইসিইউ কিংবা সার্জারির কেস হয় তাহলে তো তার পকেটে যায় 10 থেকে 50,000 টাকা, যা তার 1 মাসের বেতনের চেয়েও বেশি। অর্থাৎ ভাগিয়ে নেওয়া রোগীর জটিলতা অনুযায়ী দেয়া হয় কমিশন। পরীক্ষা নিরীক্ষায় 40 থেকে 50 ভাগ, আইসিইউ 18,000 টাকা, আর সার্জারি হলে 30 ভাগ পর্যন্ত রোগীর বিল থেকে কমিশন পায় দালালেরা। আর সেই টাকা জমা হয় তাদের নামে খোলা আলাদা আলাদা কোডে। সরকারি হাসপাতালের কর্মচারীদের বড় অংশই রোগী ভাগানোর সঙ্গে জড়িত। অনেক সময় সংকট তৈরি করে রোগী ভাগানোর ক্ষেত্র তৈরি করা হয়, আর তাতে না বুঝে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের রোগীরা। ডিমান্ডটা অনেক হাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আর সেই তুলনায় অপ্রতুল আমাদের স্বাস্থ্যের সাপ্লাইটা। সেইখানেই দালালরা সুযোগটা পায়। তো এইটার সমাধান একদিনে করা খুব কঠিন, এবং একদিকে আপনার সাপ্লাই বাড়াতে হবে, ডিমান্ডটাকে ম্যানেজ করতে হবে। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়। এতে ধরা হয় বাইরের দালালদের, আর ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় হাসপাতালের ভেতরের দালালেরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরার তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড, টিকিট কাউন্টার, রান্নাঘর, স্টোর রুম ঘুরে দেখেন তিনি। সেবাদানে হাসপাতালের চিকিৎসক নার্স কতটা আন্তরিক সেসব বিষয়ে রোগীদের কাছে জানতে চান। আর এ সময় এক নারী চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফাকে সাসপেন্ড করেন স্বাস্থ্যমন্ত্রী। দিনভর সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে তার। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সকাল 11:30টায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। এ সময় অস্থায়ী রাষ্ট্রপতিকে 3 বাহিনীর 24 সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এছাড়াও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এরপর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দুপুর 12:30টার দিকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান। এ সময় দাঁড়িয়ে 1 মিনিট নীরবতাও পালন করেন। শ্রদ্ধা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। অবশ্য সেটি প্রধানমন্ত্রীর নিরপেক্ষতার উপর নির্ভর করে বলে মন্তব্য বিশিষ্টজনদের। আলংকারিক পদ নয়, রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশ ও জনগণের স্বার্থকেই রাষ্ট্রপতি প্রাধান্য দেবেন বলে প্রত্যাশা সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক ইতিহাসে খুবই কম রাষ্ট্রপতি বিতর্ক ছাড়া বঙ্গভবন ত্যাগ করেছেন। কারো বিদায় ঘটেছে রাজনৈতিক সংকট, পদত্যাগ কিংবা অভিশংসনের শঙ্কার মধ্য দিয়ে। 24 জুলাই শারীরিক ও মানসিকভাবে অসামর্থ্য হওয়ার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির পদে কে আসবেন, জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা কেমন হবে, সেটি ঘিরে এখন চলছে নানা আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব থাকে, কিন্তু দায়িত্ব গ্রহণের পর কোনো রাজনৈতিক দলের নয়, তিনি হয়ে ওঠেন সমগ্র রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক। তাই নাগরিকদের প্রত্যাশা অতীতের মতো হবেন না এবারের রাষ্ট্রপতি। দেশের জনগণের হন, কোনো নির্দিষ্ট দলের হয়ে যেন কাজ না করে। যারা আইনটা পালন করতে পারবে, বিচার করতে পারবে, তাদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিক। আমাদের গার্জিয়ান হিসেবে যাতে সে দায়িত্ব ভূমিকা পালন করে, সবার প্রতি আন্তরিকতা বজায় রাখতে পারে। গত নির্বাচনের পর থেকে দেখছি দেশ সুন্দরভাবে পরিচালনা করতেছে, এবং আগামীতে যে রাষ্ট্রপতি আসবে সেও ইনশাল্লাহ ভালোভাবে দেশটাকে পরিচালনা করার ব্যবস্থা করবে।
সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির পদটি কি শুধুই একটি পদ? রাজনৈতিক স্থিতিশীলতার সময়ে রাষ্ট্রপতির ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক, কিন্তু সরকার গঠন, সাংবিধানিক সংকট বা জরুরি অবস্থার মতো বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত, প্রজ্ঞা ও নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রশাসনিক খুব গুরুত্বপূর্ণ জায়গাও কিন্তু তিনি সঠিক লোককে নির্বাচনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার সুযোগ কিন্তু রয়েছে। এর পাশাপাশি সেটি আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের একেবারে শেষের পর্যায়ে অনেক সময় তার দক্ষতা বা তার প্রজ্ঞার দরকার পড়ে। খুব গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তের জায়গাগুলো রয়েছে সেখানে কিছু দিক নির্দেশনা দেবেন। দলীয়ভাবে যদি চাপ দেয়, দলীয়ভাবে মানে দলীয় নেতৃত্ব, তার পক্ষে সেটা উত্তরণ ঘটানো কঠিন, মানে সেটা কাটানো কঠিন। এ কারণেই প্রধানমন্ত্রী যিনি থাকবেন তাকে নিজের আগে নিরপেক্ষ হতে হবে, তারপরেই আমরা নিরপেক্ষ রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ আচরণ সিদ্ধান্ত আশা করতে পারি। 90 দিনের মধ্যে 23তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। তিনি কি দেশের অভিভাবক হয়ে ওঠেন নাকি ক্ষমতার সাথে একই সুরে কথা বলেন, সেটি দেখার অপেক্ষায় জনগণ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি আমরা। এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে হাজার হাজার দরখাস্ত আসছে সেখানে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটাতে আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সাধারণত সম্পৃক্ত করতে পারবো, সেখানে তার কর্মসংস্থানে আরও সহযোগিতা করতে পারবো। আমরা একই সঙ্গে যেন আমরা স্কিল ট্রেনিং দিয়ে, কারিগরি শিক্ষা আরও বেশি করে দিয়ে, টেকনিক্যাল ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে পারি কাজের জন্য, সেই চেষ্টাটা আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে। এগুলো করা হচ্ছে যে এখন যে অবস্থা, তাতে করে শুধু বিএ এমএ পাস করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আজকে যারা শিক্ষার্থী যারা এগ্রিকালচারে পাস করবেন, সবাই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ পাবেন বা এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টে কাজ পাবেন তা কিন্তু পাবেন না। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানি অনেকেই এগ্রিকালচার রিলেটেড, অ্যাগ্রো রিলেটেড বিজনেসে অনেক ভালো করেছেন। যেটা আজই সদ্য বিদায় নেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন বলে আমরা শুনেছি, এবং এ বিষয়ে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ খোঁজ খবর রাখছেন। বঙ্গভবনের সামনেই তিনি আছেন, সকাল থেকেই আপনি এখানে অবস্থান করছেন। ফয়সাল, এই মুহূর্তের কোনো আপডেট জানতে পারলেন কিনা? আসলে যেটি জানতে চাই, যিনি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি কখন নাগাদ বঙ্গভবন ছাড়তে পারেন, আর অস্থায়ী রাষ্ট্রপতি তিনি আজ আসলে বঙ্গভবনে তার দাপ্তরিক কোনো কার্যক্রম শুরু করবেন কিনা, এ বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে। দৃষ্টি শুরুতেই বলি যে সকাল থেকে আমরা যেমনটি জানছিলাম যে 12টার কিছু আগে পরে হয়তো সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গভবন ত্যাগ করতে পারেন, এবং তার জন্য তিনি যে পরবর্তী গন্তব্য অর্থাৎ তার যে গুলশানের নিজের বাসাটি রয়েছে সেখানে ওঠার কথা ছিল। তবে কিছুক্ষণ আগে আমরা গণভবন সূত্রেই জানতে পেরেছি যে তিনি 12টার পর না, তিনি মূলত 1:30টার পরপরই হয়তো বঙ্গভবন থেকে বের হতে পারেন, এমনটিই আমরা জানতে পেরেছি। জোহরের নামাজের পরপর তিনি নামাজ আদায় করে তারপরেই তিনি বের হবেন, বঙ্গভবন ত্যাগ করবেন এবং তার বাসার উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে গুলশান ইতিমধ্যে তার জন্য তার বাসাটি প্রস্তুত করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আর অন্যদিকে নতুন দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রপতি তারও বঙ্গভবনে আসার কথা ছিল। আমরা সকাল থেকে যতটুকু জেনেছিলাম এবং আপনাদের মাধ্যমে দর্শকদের যেমনটি জানিয়েছিলাম, তবে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে অস্থায়ী রাষ্ট্রপতি তিনি আজকের মতো আর বঙ্গভবনে আসছেন না। অর্থাৎ সকাল থেকে তার যে কর্মব্যস্ততা ছিল, যা আনুষ্ঠানিক
আনুষ্ঠানিকতা না, অর্থাৎ সকাল থেকে তার যে কর্মব্যস্ততা ছিল, যা আনুষ্ঠানিকতা ছিল, তিনি সকাল 11টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। এরপরেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর পরেই তিনি মূলত তার বাসভবনে চলে যান। তার যে বঙ্গভবন যে আসার কথা ছিল সেটি আজকে আর আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি আর এখানে আসছেন, অর্থাৎ তার দাপ্তরিক কাজ আপাতত আজকের মতো তিনি আর বঙ্গভবনে আসবেন না। হয়তো আগামীকালকে তিনি তার দাপ্তরিক যে কাজ নিয়মিত সেটি হয়তো তিনি শুরু করবেন। তো বৃষ্টি এখান থেকেই ছিল আমার কাছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। আইন অনুযায়ী সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, বিরোধী পক্ষ গ্রেফতার মামলা সহ যেসব দাবি জানাচ্ছে তা সরকার আমলে নিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা তিনি পাবেন। সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তার ব্যাপারে দুবাই সরকার যেসব নথি চেয়েছে তা পাঠানো হয়েছে এবং আরও জানান, মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পাওয়া বোমার বিষয়ে তদন্ত চলছে। এর সাথে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই। এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পরিষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন তিনি। সকালে সেনাবাহিনী সদর দপ্তরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পরিষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পরিষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পরিষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে গ্যাস সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের চালকরা জানান, ভোররাত থেকে গ্যাসের জন্য তারা অপেক্ষা করছেন এবং গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকে, চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার আগুন লেগে মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলা জানায়, প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% এলএনজি থেকে আসে। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দেখ, আমরা অন্য ব্যবস্থা করে দেখ, আমরা অন্যটা কাজ করে খাই। সারা রাত থাকার পরে সকাল 6টার সময় বন্ধ হয়ে যায় পাম্প, এরপরে আর গ্যাস পায় নাই। এই গ্যাসের জন্য ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে। মহাখালী এলাকায় যাব, সহকর্মী এম এ আজিজ অপেক্ষা করছেন, সেখানকার একটি ফিলিং স্টেশনের চিত্র দেখাবেন। এর আগেও আপনি একটি ফিলিং স্টেশনের চিত্র দেখাচ্ছিলেন, যেখানে দেখা যাচ্ছিল যে গ্যাসের সংকট এবং যানবাহনের কোনো সারি ছিল না। এখানে দেখতে পাচ্ছি যানবাহনের সারি আছে, তার মানে কি সিএনজি পাওয়া যাচ্ছে? পাম্প সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মহাখালী ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনে। এখানে গ্যাসের চাপ কিছুটা আছে। আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই, এইখানে যে যানবাহনের সারি সেটি সকাল থেকেই ছিল। আমি এখানকার যিনি ম্যানেজার তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন তাদের এখানে মূলত গ্যাসের চাপ তুলনামূলক খুবই কম। তারা একটি পয়েন্ট থেকে মূলত গ্যাসের যে চাহিদা সেটি মেটানোর চেষ্টা করছেন এবং তাদের যে চাহিদা সেটি
রপ্তানির তুলনায় তারা খুবই কম পরিমাণ গ্যাস পাচ্ছেন বলে আমার কাছে জানিয়েছেন। এর পাশাপাশি বৃষ্টি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে দেশের বিভিন্ন এলাকায় যে গ্যাসের সংকট সেটি রাজধানীর বাসাবাড়িতেও তার একটি প্রভাব পড়েছে। আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সেখানকার বাসাবাড়ির চিত্রও দেখানোর চেষ্টা করেছি আপনাকে এর আগে বুলেটিনে। এখন আমি একটু এই ক্লিন ফুয়েল স্টেশনের যিনি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, তার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এখানকার চাহিদা আপনারা কীভাবে মেটানোর চেষ্টা করেন? চাহিদা তো এখন মেটানো কোনোভাবেই সম্ভব না, পসিবল না, যেহেতু মূল লাইনে মেন লাইনে গ্যাস নাই। তো যতটুকু আছে আমরা যতক্ষণ সার্ভিস আমাদের ওপেন থাকে, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, তার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এখানকার চাহিদা আপনারা কীভাবে মেটানোর চেষ্টা করেন? চাহিদা তো এখন মেটানো কোনোভাবেই সম্ভব না, পসিবল না, যেহেতু মূল লাইনে মেন লাইনে গ্যাস নাই। তো যতটুকু আছে আমরা যতক্ষণ সার্ভিস আমাদের ওপেন থাকে, যতক্ষণ আমরা সম্ভব এই সার্ভিসটা কন্টিনিউ করতেছি। আপনাদের চাহিদা কেমন এবং তার বিপরীতে আপনারা কতটুকু সরবরাহ করতে পারছেন? আমার দৈনিক 6 হতে 7,000 কিউবিক মিটার আমরা গ্যাস সেল করি। এখন 2 হতে 3,000-এর উপরে সেল করা সম্ভব হচ্ছে না, 50% থেকেও কম। কিন্তু গাড়ি তো রাস্তায় শত শত গাড়ি লাইনে আছে। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, আপনি শুনছিলেন যে সারোয়ার আলম খন্দকার সাহেব বলছিলেন যে ওনার যে চাহিদা সেই চাহিদার তুলনায় উনি অর্ধেকের মতো গ্যাস পাচ্ছেন এবং সেটি দিয়েই ওনার যে চাহিদা সেটি মেটানোর চেষ্টা করছেন। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ আজিজ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সহসায় থামছে না আশঙ্কা ভূ রাজনৈতিক বিশ্লেষকদের, যা বিশ্ব রাজনীতির পাশাপাশি অর্থনীতি ও কূটনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে আবারও অস্থির হতে পারে জ্বালানি তেলের বাজার। আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে $150 পর্যন্ত উঠতে পারে ব্যারেল প্রতি তেলের দাম। এ অবস্থায় আমদানি নির্ভর বাংলাদেশে মূল্যস্ফীতি দীর্ঘায়িত তীব্রতর হওয়ার পাশাপাশি অস্থিরতা বৃদ্ধিরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর টানা 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। শুক্রবার মার্কিন বিমান হামলায় জীবন গেছে অন্তত 4 জনের, আহত অনেকেই। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণ। কুয়েতের পাশাপাশি জর্ডান ও বাহরাইনেও মার্কিন ঘাঁটিতে আক্রমণের কথা বলছে ইরান। ফলাফল, হরমুজ প্রণালী দিয়ে ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল, ফের অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। চলতি মাসের প্রথম সপ্তাহেও প্রতি ব্যারেলের দাম ছিল $75-76। 2 সপ্তাহের ব্যবধানে তা পৌঁছেছে $100। ইরান যেমন হরমুজের উপরে তার যে নিয়ন্ত্রণ বা আধিপত্য, এটা যেমন ছাড়বে না, একই রকম ভাবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে এই নিয়ন্ত্রণটা দিতে কোনো অবস্থাতেই রাজি নয়। ফলে বিশ্ববাসীকে হয়তোবা এই যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে। আগে থেকেই বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম ঠিক করে সরকার। এপ্রিলের শুরুতে না করলেও তৃতীয় সপ্তাহে বাধ্য হয়ে দাম বাড়াতে হয় বাংলাদেশকে। তারপর থেকে ডিজেলের দাম না বাড়ালেও বাকি সব তেলের দামই বেড়েছে। এ অবস্থায় বিশ্ববাজার আবারও অস্থির হওয়ায় তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। $100 উপরে এই ব্র্যান্ড ক্রুড অয়েলের দামটা স্থির হয়ে যেতে পারে। স্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এই তেলের দাম $130 থেকে $150 পর্যন্ত উন্নীত হওয়ার আশঙ্কা করা যায়। জ্বালানি তেলের দাম যদি $10 বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের আমদানি ব্যয় প্রায় $70 থেকে $80 মিলিয়ন বৃদ্ধি পায়। সাশ্রয়ী ও টেকসই উৎস খোঁজাটা জরুরি। কাছাকাছি দেশের মধ্যে ব্রুনেই হতে পারে দীর্ঘস্থায়ী উৎস। ব্রুনেই গত 3 মাসে বাংলাদেশের সাথে জ্বালানি সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকবার। জ্বালানির এক ধরনের নির্ভরযোগ্যতা বাংলাদেশকে দীর্ঘস্থায়ী মেয়াদে চেষ্টা করতে হবে, নতুবা রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ব। জ্বালানির পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানেও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অস্ত্র সংকটের সংখ্যায় যুক্তরাষ্ট্র তাই একেবারে নীরবেই ইরানে হামলা বন্ধ করেছে দেশটি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্যাট্রিয়ট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে বড় ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে হামলা। আরেক গণমাধ্যম এক্সিওসের দাবি, কূটনৈতিক তৎপরতা জোরদারি
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। অন্তর্বর্তী চুক্তি ভেঙে সপ্তাহ 2 আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর টানা 13 দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই সামাজিক মাধ্যমে হামলার বিবরণ দিতে দেখা যায় মার্কিন সেন্ট্রাল কমান্ডকে। তবে মার্কিন সময় শুক্রবার তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি। হামলার খবর মেলেনি ইরানি কোনো গণমাধ্যমেও। তবে কি কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র? দুটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অন্তত সেটাই বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমসও এক্সিওস দাবি করেছে শুক্রবার সামরিক বাহিনীর পাঠানো হামলার পরিকল্পনায় সই করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে হামলা বন্ধ করতে হয় দেশটির সেন্ট্রাল কমান্ডকে। নিউ ইয়র্ক টাইমস বলছে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠকের পর ইরানে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দাবি, দেশটির প্যাট্রিয়ট ও থার্ড সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ইন্টারসেপ্টরের সংকটে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টারা। হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে এমন শঙ্কা জানান তারা। পাশাপাশি হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন, যার জেরে নীরবেই পিছু হটেছেন ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের খবর, যুদ্ধের আগে মার্কিন ভান্ডারে মজুদ ছিল 2300 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, যার মধ্যে 1400টিরও বেশি ইরান যুদ্ধে খরচ করে ফেলেছে ওয়াশিংটন। উল্লেখযোগ্য মজুদ ফুরিয়েছে থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টরেরও। আরেক গণমাধ্যম এক্সিওস দাবি করেছে চুক্তির জন্য কূটনৈতিক আলোচনা আরও জোরদারেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন সময়ের সাথে আলোচনায় আরও আগ্রহী হয়ে উঠছে ইরান। তবে কতদিনের জন্য এই হামলা বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনে আবারও যে কোনো সময় পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি এবং 6 জন সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিন ট্রাইব্যুনালে একরাম হত্যার হৃদয় বিদারক হত্যার দৃশ্য শোনানো হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত, এমনকি একরামের স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, এমনটি জানায় প্রসিকিউশন। এ মামলায় আব্দুর রহমান বদি সহ 3 জন গ্রেফতার আছেন। গ্রাহক ব্যাংকিং ব্যবস্থা থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন সেই সীমা নির্ধারণ করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। সেই সাথে বড় ও দীর্ঘমেয়াদী ঋণের অর্থায়নে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দেওয়ার কথাও ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং খেলাপি ঋণ কমাতেই এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই উদ্যোগ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, কোনো উদ্যোক্তাকে তার মোট সম্পদের তুলনায় বেশি ঋণ দেওয়া ঠিক নয়। ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ খেলাপি ঋণ। এর পিছনে দায়ী হাতে গোনা কয়েকটি বড় শিল্পগোষ্ঠী, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা ঋণের নামে লুটপাট চালিয়েছে ব্যাংকিং খাতে। আইনে একক ঋণ গ্রহীতা সীমা থাকলেও একজন গ্রাহক পুরো ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবে তা নির্ধারিত নেই। আর এ সুযোগ কাজে লাগিয়ে নামে বেনামে ভুয়া কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে আলোচিত শিল্পগোষ্ঠীগুলো, যাদের কাছে এখন জিম্মি পুরো ব্যাংকিং খাত। তাই এ ধরনের ঋণ নেওয়ার সুযোগ বন্ধে নতুন নীতিমালা করতে চায় বাংলাদেশ ব্যাংক, যেখানে একজন উদ্যোক্তা পুরো ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবেন তা ঠিক করে দেবে নিয়ন্ত্রক সংস্থা। খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক বেশি, তাদের দেখা গেছে মুষ্টিমেয় 2-1টি বা 3-4টি গ্রাহকই তাদের সিংহভাগ খেলাপি ঋণের জন্য দায়ী। এই কারণে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে শুধু সিঙ্গেল পোরার এক্সপোজার লিমিট দ্বারাই ঋণের সর্বোচ্চ সীমাটা বেঁধে না দিয়ে সীমাও যাতে বলে দিতে পারে যে এত টাকার উপর একজন গ্রাহককে দেওয়া যাবে না। বিশ্লেষকরাও বলছেন সর্বোচ্চ সীমা নির্ধারিত না থাকায় প্রয়োজনের অতিরিক্ত ঋণ নেওয়ার সুযোগ পেয়েছে গ্রাহকরা। ফলে এসব ঋণের অপব্যবহারের ঘটনাও ঘটেছে। তাই কোনো গ্রাহককেই তার সম্পদের অতিরিক্ত ঋণ দেওয়া ঠিক নয় বলেও মনে করেন তারা। তাকে একটা ব্যাংক বা 10টা ব্যাংক লেন্ডিং করুক, তাতে কোনো অসুবিধা নেই। একটা কর্পোরেটের বরিং কোনো অবস্থায় তার অ্যাসেটকে এক্সিড করতে পারবে না। আমাদের এখানে কি এক একটা কোম্পানির তার ফাইন্যান্সিয়াল নিড হচ্ছে 100 টাকা, সে 10টা ব্যাংক থেকে 1000 টাকা পাচ্ছে। এই জন্য তো সে টাকা পাচার করে, সে জমি কিনে।
স্বল্পমেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে বিপাকে পড়েছে অনেক ব্যাংক। তাই নতুন নীতিমালায় বড় এবং দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে চাই বাংলাদেশ ব্যাংক। তবে এ নীতি কার্যকরের আগে বন্ড মার্কেট শক্তিশালী করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। আমাদের দেশে যদি বন্ড মার্কেটটাকে আমরা শক্তিশালী করতে পারি, ভালো ভালো প্রতিষ্ঠান যারা আছে, যারা এখন এক্সপানশন করতে চায় বা তারা এই মুহূর্তে কিছুটা লিকুইডিটি ক্রাইসিসে আছে, কিন্তু ব্যাংকগুলোর সামর্থ্য নেই তাদেরকে পর্যাপ্ত অর্থ সহায়তা বা ঋণ সহায়তা প্রদানের ক্ষেত্রে দেওয়ার, তাদের উচিত হবে বন্ড মার্কেটে চলে যাওয়া। যে লং টার্ম বরোয়িং এটা সবসময় সিকিউরিটি মার্কেট থেকে তোলাই ভালো, কারণ সিকিউরিটি মার্কেট তাহলে ফান্ড ম্যাচিংটা ভালো হয়। লং টার্ম ফান্ড যদি বড় করতে যায়, তারা যদি বন্ড মার্কেটে যায়, তারা যদি বন্ড ছাড়ে, তো বন্ড মার্কেট কই? আপনার তো বন্ড মার্কেট নাই। এবং সেই জন্য আমরা সবসময় বলে আসছিলাম সরকারের উচিত একটা বন্ড মার্কেট ক্রিয়েট করা, কারণ পৃথিবীর সব দেশের অভিজ্ঞতা তাই বলে যে সরকারি বন্ড মার্কেট না থাকলে কর্পোরেট বন্ড মার্কেট হয় না। খেলাপি ঋণ কমিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নির্ধারিত সীমায় নামিয়ে আনতে লক্ষ্যমাত্রাও ঠিক করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।